গ্লেসটা দিয়ে দাও। কিসে গ্লেস? গ্লেস কিসে দেয়? তুমি যে এটা বাই করছো, এটা এখন অফ করা যাবে? না। আচ্ছা থাক তাহলে। আচ্ছা এটা শুনে আমার খাতাপত্র দেখে কিনা। খাতাপত্র তো দেখো। ভালো হয় না। কোনটা? এই যে যে এটা আছে না, এই যে এটা হলো গ্লেস দিয়ে থুইছি ওয়াইফাই। একদম না, ওয়াইফাই না, এই যে যে এই যে বেশি গ্লেস দেখা যায়, এটা অন্ধকার হয়ে গেছে। তো একটু অফ করে দাও, অফ করে দাও, আমি দেখাই দিই। কোথায়? হয় না? হ্যাঁ ব্রাইটনেসটা কম হয়েছে তো, তোমার কালো দেখা যাইতেছে না। না থাকলে একটু করার উপায় নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা করবো আবার। তোমার কি কালো হইতেছে না? হ্যালো, দেখেছেন? দেখা যাচ্ছে? হ্যালো, এর থেকে বেশি দেখা যাবে না। উপরে উঠেবা তাও টাইম তো হয়ে গেছে। ওই ফোনটা শিবাশিতে ধরো তো। সবজি আলা ফোন করছিল না? শিবাশিস। হ্যালো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা গেছে? করলো 1 মিনিট 1 মিনিট। আমার সমর দেব দেখছেন, সঞ্জয় ভট্টাচার্য দেখছেন। হ্যালো হ্যালো, আচ্ছা রাখছি। ওটা তো তুমি তুমি একটু করে হয়েছে না? শুনো ভাই কিনা। নমস্কার, আমি খারুপিটিয়া থেকে বলছি। জোরে জোরে। প্রমোদ রঞ্জন সাহা, খারুপিটিয়া, দরং, আসাম। আমাকে ডুবসাদার গ্রুপের পক্ষ থেকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কবি অধ্যাপক মাননীয় সন্ময় ভট্টাচার্য মহাশয়ের আমন্ত্রণে আজকে সান্ধ্য লাইভে আসার সৌভাগ্য অর্জন করেছি। এজন্য সঞ্জয়বাবুকে অশেষ ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। ডুবসাদার গ্রুপের অন্তর্ভুক্ত সকল সদস্যকেও জানাচ্ছি আমার অভিনন্দন। যারা লাইভের দর্শক তাদেরও রইল আমার অকুণ্ঠ শ্রদ্ধা। আজকে এই সান্ধ্য বাসরে কবিতা বিষয়ক আলোচনা, কবিতা পাঠ, স্বরচিত কবিতা পাঠ করার কথাই বলা হয়েছে। কিন্তু আমি ঠিক সঞ্জয়বাবুদের যেভাবে আমাকে ভেবেছেন কতটা উপযুক্ত সে সম্বন্ধে আমার নিজেরই সন্দেহ আছে। আমি কোনো অধ্যাপকের ছিলাম না, উচ্চ বিদ্যাও নেই, সামান্য একটা হাই স্কুলের শিক্ষক ছিলাম মাত্র। তবু সঞ্জয়বাবুদের অনুরোধের কথা বলছি, 2-4টা কবিতাও পাঠ করব। যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে নিজগণে ক্ষমা করে দেবেন।
কবিতা নিয়ে গত প্রায় 6 দশক ধরে লেগে আছি। অনেকটা সেই খ্যাপার মতো, খেপলে যেমন হয়ে থাকে, খ্যাপার যে অবস্থা হয়েছিল সেই পরশ পাথরের জন্য। তারপর পরশ পাথরটা কখন হাতে পেয়ে গেছেন, তারপরে আর লক্ষ্য নেই। তিনি পরে অবাক হয়ে দেখেন যে বস্তুটা চেয়েছিলেন সেটা পেয়েছিলেন, কিন্তু তার নেই। তথাপিও সেই পরশ পাথর পাওয়ার খ্যাপার ভাগ্যে ছিল। আচ্ছা, আমার মতো খ্যাপা সারা জীবন কবিতা নিয়ে ব্যস্ত থাকলাম, সেই ধরুন অনেকটা গান পাগলা বুড়োর মতো আমাদের গ্রামে ছিলেন। গান খুব গাইতো, পড়াশোনা কিচ্ছু করতো না এবং কিছু করেনি, কাজকর্মও কিছু করেনি। প্রায় ভিখারি হয়ে শেষ পর্যন্ত মারা গেল। না হতে পারলেন গায়ক, না হতে কিছু পারলেন। সেরকমই 6 দশক ধরে কবিতা করে জীবিকার তো অনেক 12টা বাজিয়ে ফেলেছিলাম। ভাগ্য সুপ্রসন্ন, একটা স্কুল ছিল যেখানে আমি পড়েছিলাম, সেই স্কুলটাতে আমার একটা হিল্লে হয়ে গেল, একটা চাকরি পেয়ে গেলাম। কাজেই শিক্ষকতার প্রচুর অবসর, খ্যাপামিটা কিছু বজায় রাখা গেল, কবি ভাবটা থেকে গেল কিছু। যেহেতু শিক্ষকতার প্রচুর সময়, সেই সময়টা কিছু মন মতো লেখা আর কিছু পড়া নিয়ে কাটলো। এভাবেই চলছে। অবসর পাওয়ার পর অফুরন্ত সময়, সে সময় কাটাই কিভাবে? এভাবেই পড়ালেখা করে। কি হয়েছি জানি না। বর্তমান যুগে কবির ছড়াছড়ি, যে কোনো কিছু দেখা যায়, যে কোনো একটা বই যেখানে বেরোক সেখানেই দেদার কবি, গল্পকার, প্রবন্ধকার খুব কম। এখন কি হয়েছে, এখন প্রচুর মানুষ লেখাপড়া জানে, প্রায় বলতে গেলে শতকরা 80-85 জনই স্বাক্ষর। কাজেই তারা কিছু না কিছু ইচ্ছা করলে লিখতেই পারে। কাজেই এখন এই জীবনানন্দের কেউ কবি কথাটা যেন প্রায় মিথ্যে হয়ে গেল। এখন প্রায় যে ইচ্ছে করে সেই কবি। যাক, সেসব কথা। আমার বাবা খুব মাইকেল মেঘনাদ বধের কাব্য উচ্চসুরে নাটকীয়ভাবে আবৃত্তি করতেন। খুব ছোটবেলার থেকেই বাবার মুখে সেই আবৃত্তি শুনে আসছি। সে থেকেই ধারণা যে মাইকেল মধুসূদন হলেন কবি, এবং ছোটবেলায় ভাবতাম তিনি দেবতাই ছিলেন, নাহলে অত সুন্দর লেখা লিখবেন কি করে। ও থেকেই আমার কবিতা প্রেমের শুরু। আমার প্রতিবেশী ছিলেন পরেশবাবু বলে একজন গণ্যমান্য ব্যক্তি, তাকে আমি জ্যাঠামশাই বলতাম। তাকে ওনার পরিবার ছিল না, ওই কাঠের গোলা একটা ছিল, আর আমরা যখন দেখেছি তখন তিনি প্রায় অন্ধ। অথচ তার শখ ছিল, রেডিও ছিল, স্যার মোটর বাইক ছিল, যা সেই দিনে দুর্লভ। আগে নাকি তিনি খুব বড় দরের লোক ছিলেন। আমরা যখন দেখেছি তখন তার শেষ সময়। নিত্য খবরের কাগজ পড়াই চাই, রেডিও শোনাই চাই। খবরের কাজ পড়া মতো তার চোখ ছিল না, প্রায় অন্ধ ব্যক্তি। কাজে উনি খুঁজে বেড়াতেন কাকে দিয়ে পড়া যায়। যারাই তার এখানে আসতো তাকেই দিয়ে খবরের কাগজ পড়াতেন। বিশেষত স্কুল কলেজের ছোকরাদের পাকড়াও করতেন। ওই কাদের ফুল দেবেন, কাদের অমুক দেবেন ইত্যাদি বলে। আচ্ছা, এই পাকড়ানো বালকদের মধ্যে আমিও পড়ে গেলাম। মনে হয় অক্ষর জ্ঞান হবার পরে আমি যখন রিডিং পড়তে পারি তখন থেকে খবরের কাগজ পড়া। সেখানে যুগান্তর পত্রিকা আসতো, আর যুগান্তরে মঙ্গলবার দিন পাত্তারির আসর ছিল, ওখানে ছড়া গল্প থাকতো। আমি ছড়াগুলি পড়তে খুব ভালোবাসতাম, অনুকরণ করতাম ওর মতো আবার ছড়া লেখা যায় কিনা। সেই থেকে শুরু হলো কিছু চর্চা। পাত্তারির আসর পরিচালনা করতেন তখন স্বপন গুরু, যার আসল নাম ছিল অখিল নিয়োগী। এভাবেই বলা যায় আমার পিতৃদেব
পরের বাবু আমার কবিতার প্রতি আগ্রহ সৃষ্টির মূলে। নিজের কথা বলতে খুব একটা ইচ্ছা করে না, তবে বার্ধক্য তো পুরানো কথা বলতেই ভালোবাসে। আমারও সেই একই হয়েছে, সুযোগ পেয়ে গেলাম বললাম। অথচ সঞ্জয়বাবু, শিবাশিসবাবু যারা আছেন তারা যেভাবে বলতে পারবেন, তাদের যে সমস্ত সেই দিক, সেই ধরনের কিছু যে আমি আমার লাইভে উপস্থিত থাকা দর্শকদের, বন্ধুদের বা শ্রোতা বন্ধুদের সেরকম কিছু দিতে পারবো বলে মনে হয় না। আচ্ছা, যেহেতু কবিতার আসর, কাজে কয়েকটা স্বরচিত কবিতা পাঠ করি, তারপর নয় আর একটু প্যাচাল পড়া যাবে। আমাদের গ্রাম্য কথায় প্যাচাল বলা হয়, এরপরে প্যাচাল পড়া যাবে। আমি আমার এ যাবৎ 25টা প্রকাশিত গ্রন্থ রয়েছে, তার মধ্যে 14টাই বাংলা ভাষার কবিতা গ্রন্থ, ওখান থেকেই পাঠ করছি। ওখান থেকেই একটা সংকলন করেছিলেন উবুদর বলে একটা পত্রিকা, সেটাতে ব্রহ্মপুত্র অসম উপত্যকার বাংলা কবি নিয়ে একটা সংখ্যা হয়, সেই সংখ্যায় বাসব রায় সেটা সম্পাদনা করেছিলেন। সেখানে আমার 3টা কবিতা পছন্দ করেছিলেন। সেটাও তবু গ্রীষ্ম বলে যে কবিতাটা, সেটা ছিল আপনার রোদ যখন রূপা হবে, রোদ যখন শোনা হবে, আমার একটা কবিতার বই আছে, তার থেকে নেওয়া। এটা পড়া হবে, কোনো আবৃত্তি হবে না, কারণ আবৃত্তি শিল্পের যে দক্ষতা সেটা আমার নেই। তবু গ্রীষ্ম, সহজ নয় পথ চেনা, সহজ নয় মানুষ চেনা। আলো জেলে সব অন্ধকার যায় না তাড়ানো, সব অন্ধকারে থাকে না মগ্ন মানুষের ঘ্রাণ। অনিঃশেষ বাতাস লেগে সন্তর্পণে হাঁটে কিছু ফেরারি জ্যোৎস্না, পুনর্বাসনের জন্য হন্যে কুকুর বাস্তুহারার দল। কখনো বিপ্লব উঠায়, কখনো ভেঙে খান খান হয় ক্রন্দন ও দুঃখে, অথচ কেউ খবর করে না। রোদ মাখা উঠোনে কারা ঘুমুচ্ছে, খবরদারি কাজ নিয়ে ক্ষেমো শরীর জুড়োতে। এইবার যুদ্ধ নয়, যুদ্ধে এখন সৈনিক পুরুষ যাচ্ছে না, ওদের ভেতর এসেছে বাসাবাড়ি করার আকাঙ্ক্ষা ও নির্মাণ। মানুষ মারাতে এখন ওরা দেখছে না উত্তর পুরুষের স্বাস্থ্য নিটোল শরীর, এদের চামড়া ও হাড় কামড়ে ধরেছে এই দুর্দান্ত বেদুইন বিতাড়িত অস্ত্র, যে অস্ত্র এইমাত্র ফিরেছে যুদ্ধভূমি তছনছ করে। খটখট খটখটাখট, আমি চেয়েছিলাম উড়ে যেতে, শকুন কয়েক হাজার পথরোধ করে দাঁড়ানো। সময় আমার বিপক্ষে ষড়যন্ত্রকারী, গ্যালন গ্যালন বিয়ার চুমুকে চাবুক উঠছে, চাবুক পড়ছে সপাং সপাং। কবিতার তুলো ভিজে উঠছে না নিশান, অসমে এখন রক্ত ঝুড়ির ঝড়। কোন আকাশে উঠাবে রামধনু, হে অনেক দিনের ঈশ্বর, বলো না গো জননী, গহপুর কোকড়াঝাড়ে ব্রহ্মপুত্র আছে কি নেই। বন্যায় ভাসন্ত মানুষ সুখ খোঁজে, রক্তে দুবন্ত মানুষ সুখ খোঁজে। শান্তিকে উপাসনা করতে এসে কিংবা নেতা হতে হতে হয়েছি জল্লাদ। কবি আমি কবে থেকে জানি না, পুজোর রোদ, ঈদের চাঁদ, বিহুর নাচ সব উধাও। বিশ্বাসের মস্তকে বজ্রাঘাত, এই গৃহযুদ্ধে আমি কেমন সৈনিক, তুমি বা কেমন। যিশু তোমার মেষের লোমে কে বানালো আজ বিলজিবাবের চাদর। দেখেছি চোখের ভেতর এক লুকোনো চোখ, জীবের ভেতর এক লুকোনো জীব। সেই চোখ সেই জীব কারো জন্য জোগাতে পারে না সানাই, কারো জন্য জোগাতে পারে না নিবিড় গগনার আলাপ। ভোগদই জিয়া ভরলি ধনসিরি, তাই তোমরা আজ সকাতর। সহজ হতে হতে নেমেছি মানুষে, হাতির সুরে জল ভরে নিয়ে সহজ হতে হতে নেমেছি কাজিরাঙায়। গন্ডারের খড়গে আপাঙে তরলতা মাখিয়ে সহজ হতে হতে নেমেছি ওরাঙের অভয়ারণ্যে। কে এক সন্ধানের জন্য, কে এক সন্ধানে, জানি না বুঝি না, তবু গ্রীষ্ম, তবু গ্রীষ্ম,
এই অসমে। এর পরবর্তী কবিতা এইবার বিহুতে। এই কবিতাটা আমার যদিও রোজ যখন রূপা হবে শোনা হবে সেই বই থেকে কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটা 1986-তে যুগসংখ্যার রোববার দিন এর যে বৈঠক ছিল সেই বৈঠকে প্রকাশিত হয়েছিল। আর এই কবিতাটা যদিও আমি কিছুটা অসমীয়া ভাষা জানি, ইচ্ছা করলে অসমীয়া ভাষাতে এটা আমি অনুবাদ করেও দিতে পারতাম। সেই কটন কলেজের এক অধ্যাপিকা হাথুরি নামে একটা পাক্ষিক আছে অসমীয়াতে, সেই পাক্ষিক অসমীয়াতে অসমীয়া ম্যাগাজিনে আমার এই কবিতাকে উনি অসমীয়াতেও অনুবাদ করেছিলেন, করে প্রকাশ করেছেন। চর্চা করে তাদের ভিতরে অসম প্রেম বা অসমীয়া সংস্কৃতি প্রেম বা অসমীয়া আসামের সঙ্গে যিনি একাত্ম হয়েছেন এমন কবিদের বা এমন লেখার থেকে কয়েকটা কবি, 5জন কবির 5টা কবিতা নির্বাচন করে সেটা প্রকাশ করা হয়েছিল এইবার বিহুতে। সেই কবিতাটা এইমাত্র শেষ হয়ে গেল একটি গভীর উৎসব, প্রার্থিত সময়ের প্রার্থনায় অন্তর্নিহিত খর্মাক্তের পর। মানুষে পিকনিক সেরে কিছু মানুষই খোঁজ করে গেল বহাগী কোমল বুকে নাচের ছন্দ। এইবার বিহুতে বিহুরানী হয়েছিল বৈজয়ন্তী, যার পিতা এক প্রব্রজিত পুরুষ, যার ধমনীতে প্রজ্বলিত পদ্মা মেঘনার আদর। এইবার বিহুতে আলোকসজ্জা ছিল অত্যুজ্জ্বল। সত্যি ব্রহ্মপুত্র হৃদয় ছড়াতে জানে, সত্যি তার বুকেও পদ্মা মেঘনার মতো আদর আছে বিস্তর। এই সংকলনে উবুদশে আরেকটা কবিতা ছিল, সেটা বাসুগাঁও থেকে সাগ্নিক বলে একটা পত্রিকা বেরোয়, সেখানে প্রকাশ করা হয়, প্রকাশিত হয়েছিল। কেন আমি মরে যাব, কেন আমি মরে যাব, যতই ঘটুক উদালগুড়িতে ধুন্ধুমার কাণ্ড, বিলাসী পাড়াতে বোমবাজি আর বারুদের কারবার, অথবা সেবারের চাউল খোয়ার কুয়াশায় আবারও যদি শয়তান শিশু প্রসব করার যন্ত্রণায় কোকিয়ে উঠে মূর্খ পৃথিবী, আমি কিছুতেই সারিয়ে নেব না নোনা ফলের উপর থেকে আমার কামনার জীব। এখন আমি বয়সে অপরিণত, এখন আমি নিজেকে দেখিনি বাথটবে বসে বিলাসী আয়নাতে। কেন আমি মরে যাব, ডাকচকির বড়ুয়া সাহেব আমাকে ভালোবাসেন নিজের ছেলের মতো করে। গাছপোতার ইমরান আলীও একদিন ভাই ডেকে দাওয়াত দিয়েছিলেন ওর বাসায়। ওর নাকি এক ভাই ছিল আমার মতো রোগাটে, গত বছর মরে গেছে সে কোনো এক অজানা ব্যারামে। কেন আমি মরে যাব, এক ভাই বন্ধু হিতৈষী ভরপুর জন্মভূমি ছেড়ে। কিছু তো থাকবেই অপ্রেমিকের দল, গোলাপ তুলতে গেলে কাটার খোঁচা খেতেই হয়, সে কাটাকে গন্ধবিলাসী কোনোদিন করে ভয়। তবে বড়দা মরে কেন পালাবো আজ। এছাড়া কিছুদিন আমাদের সকালবেলাতে বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছিল। সেই প্রকাশিত কবিতার সকালবেলার রোববারে প্রকাশিত কবিতা থেকে কয়েকটা পাঠ করছি। স্কুলের স্মৃতিকথা, এটা আমার একটা কবিতার বই। সে কিছু না কিছু দুঃখ কে না ভুলে থাকে, এটা চিন্ময় প্রকাশ করেছিল, সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। খুব মনে পড়ে ছেলেবেলাকার স্কুলের কথা, সেই কোন কালে মনে হয়
সত্যযুগে। বই খাতা পেন্সিল হাতে আনাগোনা করতাম সকালে বিকেলে। উৎসব পার্বণে, সন্ধ্যায়, রাত্রিতেও স্কুল বাড়িটাকে কবিগুরুর মতো কখনো গারদখানা মনে হতো না, বরং মনে হতো একখানা ভালোবাসাময় জ্ঞানযজ্ঞের দেবালয়, যেখানে মনের মতো সাথীরা ভরে থাকত অনুক্ষণ। মাস্টারমশাইদের শাসন তর্জন ছিল বেশ, তবে কাউকে অত্যাচারী মনে হয়নি কখনো। অনেকের হৃদয় পিতৃত্বের মধুর স্নেহে ছিল আর্দ্র লাবণ্যময়। কেতকী স্যারের কথায় জুড়ত প্রাণ। বুড়ো ঠাকুর বলেছিলেন যে স্যার, তার পাঠদানের চেয়ে শাস্তি প্রদানের আগ্রহ ছিল বৈচিত্র্যে ভরপুর। তিনি পড়া না পারলে কাউকে কপালে চারা রেখে দাঁড় করাতেন রৌদ্রে, কাউকে ব্যাঙ বানিয়ে রাখতেন মেজের উপর, কাউকে গাধার টুপি পরিয়ে ঘোরাতেন খেলার মাঠে। এক স্যার ভূগোল পড়াতেন, বখাটে বন্ধুরা ওনাকে আড়ালে বলতেন দাইসা কাকা। সেই কাকার ঢোলা পাঞ্জাবি জেব থেকে প্রায়শই চুরি হতো সাদা পাতা কিংবা পাণ্ডুঘাট বিড়ি। সবার উপরে ছিলেন শচীনবাবু, যার ছবি আজও আমার পড়ার ঘরে রাখা। তার অনুশাসনে দেবী সরস্বতীও থাকতেন চুপটি, আর আমরা কচি কাঁচা তাকে দেখে হয়ে যেতাম কেন। এই রাজভারী মানুষটি জানতেন গণিত, জানতেন বাংলা অসমিয়া দুটি ভাষা, ইংরেজিতে ছিলেন সাক্ষাৎ নেসফিল, জ্যামিতিতে যেন আধুনিক যুগের ইউক্লিড। আরও অনেক স্মৃতি চলে আসছে দল বেঁধে। কোনটি ছেড়ে কোনটি যে বলি, যদি ৫-৬ দশক অতীতে যেতে পারতাম ফিরে, তাহলে স্কুলটাকে আগের চেয়ে একটু বেশি বাসতাম ভালো। যে কাল চাপা পড়েছে একবার অতীতের জগদ্দল পাহাড়ের নিচে, তাকে কে টেনে উঠাবে উপরে কোন ঈশ্বরীয় ভারোত্তোলক যন্ত্রে। আরও একটা কবিতা এই সকালবেলায় প্রকাশিত হয়েছিল, এবং সেটাও এই কিছু না কিছু দুঃখ কেনা ভুলে থাকে এটাতে অন্তর্ভুক্ত হয়েছে। ভাবতে পারছি না কেন বসে আছি সকাল সন্ধ্যায় স্থিতদি বকের মতন। সম্মুখে জলাশয় নেই, নেই লোভনীয় মাছের আনাগোনা। আকাশ পাতাল ফারাক তোমার আমার, বেদনা হয়ে মগজের রিনরিন করে। অন্যদিকে শালিকের ডানায় শিশির ফোঁটা, চোখের জলের মতো চিকচিকে রূপোর দ্রবণ যেন স্ফটিক পাত্রে। কে যেন খুলে দিয়েছে সংশোধনাগার। বহুকাল অন্তরীণ থাকা মানুষের দল বেরিয়ে এসেছে সমাজে, মানুষের মতো স্বচ্ছ বসবাসের প্রত্যাশা নিয়ে। কিন্তু ওরা কি আজও মানুষ হয়েছে এই সমাজের চোখে? ভাবতে পারছি না কোথায় কি হচ্ছে। বিবর্তনের তুষানলে পুড়ছে প্রকৃতি নয়, মানবতাও। জীবন শুধু কি জীবন, সেও তো মহাকালের অনিবার্য অংশীদার। জয় পরাজয় দুটি বুকে করে তার এক সরীসৃপ অতিক্রমণ বাধ্যতামূলক বলেই প্রতীয়মান হয়। একটা ভুল হয়েছে, কবিতাটার নাম ভাবতে পারছি না, কিন্তু যেহেতু কয়েকটা গুচ্ছ কবিতা তুলেছে, এজন্য আমি অবিভক্ত ভারতে জন্মেছিলাম এই কবিতা এখানে হেডিং করে দিয়েছে। পরবর্তী কবিতাটা আমি অবিভক্ত ভারতে জন্মেছিলাম। কিন্তু সত্যি কি আমি অবিভক্ত ভারতে জন্মেছিলাম ইংরেজ চলে যাবার কিছুকাল আগে। তখন আমি এতটা ছোট ছিলাম যে জীবনকে জানতে শিখিনি, বুঝতেও শিখিনি। জানা হয়নি ইংরেজ মানুষকে, জানা হয়নি সেদিনকার স্বদেশবাসীকেও। তবু আমি গর্বিত, কেননা আমি অবিভক্ত ভারতে জন্মেছিলাম। নিশ্চয়ই সে ভারত ভগ্ন ছিল না, ছিল না পঙ্গু। সে ভারত বীরের মতন যুঝেছিল ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতাকে উদ্ধার করবার জন্য। সে ভারত পণ করেছিল করেঙ্গে এ মরেঙ্গে। সে ভারত এক পায়ে খাড়া ছিল যুপকাষ্ঠে মাথা পেতে দিতে।
সে ভারত মুহূর্তে ত্যাগে আজকের ভারতের চেয়ে অনেক অনেক এগিয়ে ছিল। সে ভারতের হুঙ্কারে পৃথিবী পদানতকারী ব্রিটিশ লেজ গুটিয়ে পালিয়েছিল একসময় ভারত ছেড়ে, কিন্তু খণ্ডিত ভারত আর সে শক্তির অধিকারী নয়। তার ছেলেরা এখন আখের গোছাতে ব্যস্ত। আখের গোছাবার জন্য যে কোনো সময় তারা হতে পারে বিভীষণ কিংবা মীর জাফর, এবং হচ্ছেও। আচ্ছা, তবে আমি ব্যক্তিগতভাবে দুঃখিত নই, কারণ আমি অবিভক্ত ভারতে জন্মেছিলাম। আরও একটা কবিতা, আক্ষেপ। পদপথহীন রাস্তা, যথেষ্ট যানবাহনের ভিড়, হাঁটুরে মানুষের ব্যবসায়িক আবেগে, ট্রাফিক আইন, অসম্মত চলন, এর ভেতর দিয়ে স্কুল বালকেরা বইয়ের ব্যাগ কাঁধে করে ছুটছে নানা ভাষার বিদ্যালয়ের দিকে। মনে হচ্ছে মিনি ভারতবর্ষ হাতে হাত ধরাধরি করে বেরিয়েছে বুঝি বিবিধের মাঝে মিলন মহান আদর্শের প্রচারে। যখন শুনি স্কুল বালক পুড়ে মরে স্বাধীনতা দিবসে, যখন শিক্ষক বেশি জল্লাদ পিটিয়ে মৃত্যু উপহার দেয় শিশু ছাত্রকে, তখন ত্রাসে আটকে উঠি। এদের বুঝি বিপদ জানুয়ারে পড়ে গেছে। রাজপথে পা রেখে আজকাল প্রায়শ ভাবি, হে ভগবান, এ নরকে কি বাস করা যায়? এক্ষুনি খণ্ডিত করো না কেন জীবন। কান্নায় ভেঙে পড়তে ইচ্ছে করে কবিকে বলি, এখন বিবিধের মাঝে মিলন মহান নয়, বিচ্ছেদ প্রধান। আর কি এই দেশ ফিরে পাবে তার অতীত সম্মান? আর কি কোনো কবি ভবিষ্যতে বলতে পারবে সগৌরবে, হেমর চিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে? আরেকটা কবিতা, উত্তরণের ইশারা। ঠিক পারবে কি পৌঁছে যেতে ওইখানে যেখানে সুন্দরে অসুন্দরে মিশে গেছে একেবারে, যেখানে ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব নেই মোটে, যেখানে মিলনের শান্তিতে চুপ হয়ে গেছে সমগ্র ল্যান্ডস্কেপ, যেখানে অবাধ ভালোবাসার মতো ইতিউতি ছড়ানো ব্যাপক মধুগন্ধি নির্যাস? হয়তো তুমি পারবে সব কিছুই, তোমার উপর অগাধ বিশ্বাস আমার। ভালোবাসা হয়ে ছড়িয়ে রয়েছে ভালোবাসার অধিকার। সবার উপর সে অধিকার বুঝে নিতে অভিভাবক হওয়ার আমার যে 16 আনা সত্য, সে কে করবে অস্বীকার? যদি তুমি পৌঁছতে পারো ওইখানে, তারই আশ্বাসে উত্তরণ হাত নাড়ছে অদূরে। আমাদের খুব বড় কবি কিছুদিন আগে মারা গেছেন, সুভাষবাবু। তিনি একটা কবিতা লিখেছেন যেটা প্রবাদের মতো হয়ে গেছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কি বা মনে হলো, আমি লিখলাম অন্যরকম, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কবির মতো এমন করে আমি হতে পারিনি উদ্ভ্রান্ত। আমি হতে পারি না উদ্ভ্রান্ত। আমি চাই ফুল ফুটুক সময়ের ডাকে, আমি তখনই কবিতা লিখব, জড়াবো না কোনো আবেগের পাকে। ফুল ফুটলে আমি বলতে পারি আজ বসন্ত না শরৎ, ফুল না ফুটলে আমি কি করে দেখব চলতি সময়ের সুরত। আমার কাছে সব সময় বসন্ত হলো নতুন ফোটা ফুলে ফুলময়, সেই ফুলই যদি না ফুটে তবে ন্যাড়া সময় কি করে বসন্ত হয়ে ওঠে। আরও একটা কবিতা, যে কুসুম ফুটেছে। যে কুসুম ফুটেছে থলথলি বিলের পাড়ে, তার রূপের বহর দেখে হাঁসগুলি নেমেছে জলে, আর আমি দাঁড়িয়ে পড়েছি মন্ত্রমুগ্ধ হয়ে জলের কিনারে। আমার নিজের হাতে তৈরি বাগিচায় কুসুমের এমন হাসি কখনো দেখতে পাইনি, কিংবা মুগ্ধ হইনি ওর রূপ বা ঘ্রামের মহিমায়। যে কুসুম থলথলি বিলের পাড়ে ফোটে, তার পঞ্জীয়ন হয় না, তার মালিকও নেই কেউ, তাকে নিয়ে গুজব রটে না, সে ফোটে নিজেকে উজাড় করে দিতে, তার পেছনে পেছনে ফেরে না ফেউ। আমি এখন থলথলি বিলের পাড়ে ফোটা কুসুমের রূপে পাগল, প্রতিদিন নিয়মিত ওখানে যাই, প্রত্যাশা কিছু ভালোবাসা যদি ঋণ পাই, তবে সার্থক হয় আমার জীবন যাপন। এবার একটু
অন্য রকমের কবিতা, একটু দীর্ঘ কবিতা পড়ছি। কবিতা নয়, এটা অনেকটা ছড়ার মতো, এটা ঠিক ছড়াই বলা যায়, দীর্ঘ একটা ছড়া। কবিতাটার নাম হোদল কুতকুত ও চোখ পিটপিট। অনেকদিন আগের লেখা, তখন শুধু মিলের কবিতায় লেখা চলছে ছড়ার মতো। হোদল কুতকুত চোখ পিটপিট, দুইজনে ভারী মিত্র, বেরোয় যখন সদর রাস্তায় হয় দেখার মতো চিত্র। আজকাল তারা করেছেন যে কাগজ এক বাহির, হোদলের বিদ্যার সে যে কি ভাই, সে যে কি জাহির। হোদল লিখে ডিকশনারি ধুরে বিচিত্র সব শব্দ, কেউ যদি বলে অর্থ বুঝি না, মূর্খ বলে করে জব্দ। হোদল লিখে মহাপুরুষের কথা, অবশ্য নিজে শয়তানের চেলা। ওপাড়ার ছেলেরা দিন দুপুরে তাই ওকে দেখে ছড়ে ঢেলা। একদিন বিদ্যের জোরে করেছে সামান্য মাস্টারি, সবার পেছনে লাগার জন্য এখন তাকে কামড়াতে হচ্ছে ডাস্টারি। দারুণ অভিমানে অপমানে হাতে নিয়েছে কলম আপনারই জয়গানে। তার লিখতে লেগেছে আর লিখতে লেগেছে নানান মিথ্যা, নানান গালগল্প। তা শুনে শহরের মানুষেরা ভাবছে এর বিদ্যা নয় তো অল্প। কখনো লিখে সাউদের কেচ্ছা, কখনো লিখে যেন ইতিহাস, ভাষা ব্যাকরণে উঠছে কলম ঠিক যেন পাতিহাস। কাগজের জোরে হোদল এখন মিটিং করে বেড়ায়, কখনো প্রেসে কখনো ক্লাবে, যায় না সে কোন ডেরা। এবার মিউনিসিপ্যালিটি হচ্ছে মনোনীত মেম্বার, খুলবে নাকি অচিরেই এক কমার্শিয়াল চেম্বার। টাকায় টাকায় খুলে যাবে ভাগ্য, বৃহস্পতি তুঙ্গ হবে মাতব্বরী গুণে, এক নম্বরের কীর্তি রাখবে ভবে। হোদলের জয় ভাই, হোদলের জয়, হোদল বিনে সব প্রতিষ্ঠানে কে ঠেকাবে ক্ষয়। হোদলের বিদ্যায় চোখ পিটপিটের কাগজ এখন কেড়ে নিয়েছে রাজ্যের মানুষের মগজ। অথচ চোখ পিটপিট ছিল মোর বন্ধুর ছাত্র, পড়াশোনায় ছিল সে গবেট্রাম পাত্র। ইতিহাসে পেয়ে জিরো, স্কুল সেরেছে হতে চাইল হিরো। হিরো হতে গিয়ে ফেরিওয়ালা হলো সে পুস্তকের, আনে কম দামে বই পুস্তকের। এতে তার হলো না আখের, চিন্তায় চিন্তায় জীর্ণ হয়ে সে ধরে পড়ত রুটি ও গুড় আখে। হঠাৎ মগজে খেললো, না জেনেও হওয়া যায় পলিটিক্যাল লিডার। সে অনেক ঝক্কি, তার চেয়ে খবরের কাগজ করাই ভালো, এখনো বেশ পাওয়া যাচ্ছে রিডার। খবর সব ভাজিভুজি, মুখরোচক কেচ্ছা হলেই চলে, ভাষা সাহিত্যের ব্যাপার নিয়ে কজন আর বলে। অতএব বের করো, পড়বে যে মাছ, আমাদের চেয়ে বিদ্যাকে কে করেছে টাচ, বেশি টাচ। যেই ভাবা সেই কাজ, কাগজের বের হলো, ভাগ্য তারে বলছে পয়দলেই সুইডেন চলো। নবিলি লক্ষ্য, অন্য কিছু নহে তো সম্মানে সমকক্ষ। ভাটিখানার মালিক তাকে আজকাল করছে খাতি, কখন কাগজে লিখে দেবে তার কেচ্ছা, ব্যবসাটা তার যে রাতি। 2 নম্বরই ব্যবসা করে যারা কালোবাজারি বাবু, ওকে দেখলেই হয়ে যায় কাবু। সে সুবাদে ইনাম কিছু এমনিতেই জোটে, হয়তো আগামী বছর উঠে যাবে সে ভোটে। চোখ পিটপিট এখন রাজপুত্তুর, কানাগলিতে ঘুরে বেড়ায়, তবে চিনি সে ছেড়েছে, ধরেছে তারে রোগ বহু মৃত্যুর। চোখ পিটপিটের লেকচার দেখুন, আমি বিদ্যাহীন হয়েও কেমন বানিয়েছি বিদ্যার স্ট্রাকচার। বর্তমানে সাহিত্যিকদের দলে আমি 1 নম্বর, ভাষা দিয়ে কোনো গানাগলিতে ছাড়িনি দিতে নম্বর। স্কুলের বিদ্যায় কিছু কিছু হয় না, গ্রন্থপাঠ এক বোকামি। যুদ্ধ করো কৌশলে দেখো না আমারে, কেমন করে আজ হয়েছি সমাজের মুখ আমি। বাংলা লিখতে কলম ভাঙে, ইংরেজি না পড়েই ফার্স্ট ক্লাস। অসমীয়া ওর কাছে শরবতের গ্লাস। তবু ছাপাখানায় যাব, যার তবু ছাপাখানায় যান, ছাপার মানুষ বলে বাবু ভাষাগুলি এমন করে করছেন কেন কাবু। বাবু বলে ওটা আপনারা ঠিক করে দিন, টাকা পয়সা সব গুনে গুনে নিন। ভাষা দিয়ে কি করব, কাগজ ভরুন কালিতে, গরমাগরম বাজারে ছাড়ি, রেজিস্ট্রেশন পেয়েছি, অর্ডার আছে ঝুলিতে। আর চিন্তা নেই, ছাপুন শুধু ছাপুন, ভুলের জন্য মিথ্যা আপনারা কাপুন। চোখ পিটপিট হোদল কুতকুতকে দেখে সবাই রাস্তা ছাড়ে, ভাগ্যের চাকা ঘুরে গেছে, কে ওদের লাঠি মারে। এসো সবাই হোদল কুতকুতে তল্পি বয়ে চলি, চোখ পিটপিটের কাগজে গিয়ে দলে দলে হই বলি। এই কবিতাটা অনেকদিন, এই ছড়া কবিতাটা অনেকদিন আগে লিখেছিলাম, অনেকটা ব্যঙ্গ। 90 সনে মঙ্গলদৈ সুরভী সমাজের 50তম বৈঠকে এই কবিতাটা, সেটা অসমীয়া সাহিত্যের বৈঠক ছিল, তাতে মাঝে মাঝে বাংলা পড়া যেত, আমি সেখানে এই কবিতাটা পাঠ করেছিলাম। সেদিন ওই ধনপতি কলিতা যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি ছিলেন
সেদিন পরিচালক এবং সভাপতি। আরেকটা কবিতা পড়ছি। প্রতীক্ষারত সবুরি। গৌহাটিতে ওই বেশ কিছুদিন আগে উনি মারাই গেছেন। একটা সংস্কৃতি সম্পন্ন একটা পত্রিকা বের করেছিলেন, তার থেকে যারা কবিতা দিয়েছিল সেটাতে উঠেছিল, তাদের সম্মান জানিয়েছিলেন, সেখানে প্রকাশিত হয়েছিল, অনেকে পছন্দ করেছিলেন কবিতাটা। প্রতীক্ষারত সবুরি। সেদিন ঘরে ঘরে নবান্নের উৎসব হতো। হেমন্তের নরম রোদে আমাদের মা বোনেরা গাইত অন্নপূর্ণার গান। কেউ কেউ নেচে উঠত জীবনযাপনের সহজ সুখে। সেসব এখন ইতিহাস। সে গান, সে নাচের কলা মরে গেছে। সেই মানুষেরা কবেকার দিনে জীবন নামক রত্নটি ছুঁড়ে ফেলে চলে গেছে অন্তরিক্ষ লোকে। একদিন বড় বাড়ির মেয়ের বিয়েতে দল বেঁধে নায়রি আসত দূর দূরান্তরে গ্রাম থেকে। আলপনায় আলপনায় বাড়ির উঠোন হয়ে উঠত পরীর বিছানা। সে বিছানাকে ঘিরে একদল এউতি গাইত গৌরীদান কাহিনী। তাদের পায়ের ঘুঙুরে জেগে উঠত অনেক জানা অজানা বোল। সে ঘুঙুর অনেক দিন হলো বাজে না, বোধহয় আর কোনো দিন তা অমন করে বাজবে না। সেই সব এউতি নাচিয়ের পায়, তবু স্মৃতি তারে ধরে রেখেছে আজও। এখন কবিগান শুনি না এখানে ওখানে, শুনি না কবিগানের রাতে মহাদেব কি করে নীলকণ্ঠ হতেন, সেই সব বৃত্তান্ত। না নীলকণ্ঠ কি করে সর্পবিষের জ্বালা থেকে মুক্ত হলেন সে কথাও। আরও অনেক পুরাণ ইতিহাস কবিয়ালদের কণ্ঠ থেকে আমরা এককালে শুনতাম। এমনকি কুরআনের ছুরা ও বয়েত শুনিয়েও মুগ্ধ করতেন ওরা শ্রোতাদের। নকুল না বকুল সরকার, কি যেন নাম, ঠিক মনে পড়ছে না এখন। সেই সরকারের কবিগান আজও হৃদয়ে কান পেতে শুনতে পাই। এখনও তার দূরগত ঝঙ্কারের খুশিতে ডগমগ হয়ে উঠি, যেন আমি এখনকার আমি নই, আমি প্রথম জাগার স্বপনপুরী কোনো এক কিশোর মানুষ। যাত্রাগানের দল এখনও আছে, একেবারে হারিয়ে যায়নি। তবু মফস্বলে আগেকার মতো যাত্রাপালার অনুষ্ঠান থেমে গেছে। গ্রামগঞ্জের মানুষ আর তো সহজে যাত্রা দল ডেকে এনে ইতিহাস পুরাণের নানা কীর্তিগাথার সাথে একাত্ম হবার সুযোগ পায় না। সিরাজের স্বদেশ চেতনায় আপ্লুত হতে পারে না দাতাকর্ণের পরিণতি দেখে সহানুভূতিতে দ্রবীভূত হতে। এখনো মনে পড়ে ছোট ফণি কেমন করে সত্যিকারের সিরাজ হয়ে যেতেন পালাগানের রাতে। কেমন করে আমরা সব বালক শ্রোতা ওইটুকু সময়ের মধ্যে বনে যেতাম মোহনলাল মীর মদনের আপনজন। জারি সারি ফাটিয়ালি আর শুনি না, পথে ঘাটে মাঠে ময়দানে বিল হাওড় নদীর বুকে। সেদিনের মতো মনে হয় দেশ ও মাটির মন মরে গেছে, যান্ত্রিকতায় স্বীকার করে নিয়েছে আমাদের জীবন জীবিকার সমস্ত মার্কোচ। আমরা স্বাভাবিক নই, মন মরে গেছে, তাই যন্ত্র ধার করে বাঁচি। সে বাঁচার কৃত্রিম আয়োজনে জর্জর মানুষের স্মৃতিচারণ বিনা অন্য কোনো উপায় তো দেখি না। তবু লোককলার ভেতর সেকালের মতো কমলে কামিনী দর্শনের অভিলাষে বেঁচে আছি। জানি না এই স্বাদ এই জীবনে পুনরায় কোনো দিন পূরণ হবে কিনা। তবু আশা ভরে আমি প্রতীক্ষারত সবরই সম অন্ধকারে জেগে থাকি ঘুমন্ত পুরীতে হুতুম পেঁচার মতো একাকী। অনেকটা কবিতা পড়লাম। কি কবিতা? আমার কাছে নিজের লেখা কাজেই কবিতা। যেমন বাবার কাছে ছেলে প্রতিবন্ধী হলেও সে অনেক, অন্ধ হলেও বাবার কাছে তার আদর বেশি। আমার কাছে এগুলি তেমনি। নিজের কথা বলতে খুব একটা ভালো লাগে না, দু চার কথা বলতেই হয়। একঘেয়ে যদি শুধু কবিতা পাঠ, সেটাও খুব একটা ভালো দেখায় না। এমন কোনো কবি না যে মানুষের হৃদয়কে আলোড়ন করতে পারবো। নিজেই বুঝতে পারি আমার কবিতার দৌড় কতখানি। এখন খারুপেটিয়াতে সাহিত্য সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন অনেকবার করেছি, ছোটবেলার থেকে করেছি। সেই ইচ্ছা ছিল নিজেকে কবি হয়ে ওঠা, নাম করা বা যশ অর্জন করা, সেটা নয়। আমি বাংলা ভাষাকে খুব ভালোবাসি, এটার মাতৃভাষা। আমি চাইছিলাম
আমার খারুপিটিয়াতে 10টা বাংলা স্কুল আছে, অধিকাংশই এখানে 80% লোক বাঙালি। কাজেই আমাদের বাংলা ভাষা এখানে একটা অনুষ্ঠান, সাহিত্যের অনুষ্ঠান গঠন করা হোক। বারবার নিজের কষ্টের পয়সা দিয়ে আয়োজন করা হয়েছে, কখনো ঘরোয়া বৈঠক, কখনো পত্রিকা বের করা। ইচ্ছা একটাই ছিল, যেখানে একটা সাহিত্য গোষ্ঠী গঠিত হয়ে উঠুক। সেটা যেরকম আমি চেয়েছিলাম আজ পর্যন্ত সেরকম এখানে গঠিত হয়ে উঠেনি, তবু আশা তো ছাড়া যায় না। 2018 সনে বাংলাভাষী কবিদের আমন্ত্রণ করে খারুপিটিয়া গার্লস হাই স্কুলে একটি কবি সম্মেলন অনুষ্ঠান করা হয়। এ ব্যাপারে আমাকে টংলা কলেজের কবি সাহিত্যিক অভিজিৎ চক্রবর্তী আমাকে সহযোগিতা করেছিলেন এবং তার জন্যই এই কবিদের আমি খারুপিটিয়াতে আনতে পেরেছিলাম। এবং সে উপলক্ষে একটা কবিতা সংকলন করা হয়। সেই কবিতা সংকলন 29 জন কবির কবিতা ছিল। সেই একটাই উদ্দেশ্য, কবি বলে প্রচার করা নয়, কি যে এখানে একটা গোষ্ঠী তৈরি হোক এবং এই সব কবিরা যদি এসে কবিতা পাঠ করেন, তারপরে তাদের শুনে এখানকার মানুষ উদ্বুদ্ধ হয়ে যদি একটা সাহিত্য গোষ্ঠী তৈরি হয়, এই আশায়। কবি কবিতা আচ্ছা, যে কবিতাগুলি পাঠ করলাম সেসব 70-এর দশক থেকে লেখা। তার আগের কবিতা বা ছড়া আমার সংরক্ষণে প্রায় নেই, কোথায় সেগুলি হারিয়ে গেছে। কয়েকটা কবিতার কথা তবে মনে আছে। আমাদের সংস্কৃত পণ্ডিত ছিলেন খুব রসিক, তার নাম ক্ষেত্র পণ্ডিত। তিনি সন্ধি ভাঙিয়ে সংস্কৃত শব্দগুলি উচ্চারণ করে আমাকে শিখিয়ে গিয়েছেন, যেজন্য আজও আমি সংস্কৃত গ্রন্থগুলি মোটামুটি শুদ্ধ উচ্চারণ করে পাঠ করতে পারি। তিনি একদিন কয়েকটি সংস্কৃত শ্লোক বাংলা কবিতায় অনুবাদ করার প্রেরণা দান করেন। আমি পণ্ডিত মশাইয়ের দ্বারা প্রভাবিত হই। সংস্কৃত শ্লোকটির অর্থ ছিল, অতিথি যদি গৃহস্থ বাড়ি থেকে অভ্যর্থনা বা আতিথ্য লাভ না করে ভগ্ন মনোরথ হয়ে ফিরে যান, তবে তাকে অভিশাপগ্রস্ত হতে হবে সেই গৃহস্থকে। আমি বোধহয় বাংলা করেছিলাম এরকমভাবে, অতিথি যদি ফিরে যায় গৃহস্থ বাড়ি থেকে ভগবানের অভিশাপে পাপ তার যাবে লেগে। আর বাদ বাকিগুলি আর মনে নেই, এরকম হবে, স্মৃতির থেকে বলছি, ভুলও হতে পারে। 1964 সনে আমি আমার কয়েকজন সহপাঠীকে নিয়ে পথিক ও সাহিত্যপত্র বের করি, পথিক নামে। পথিকের খরচ সম্পূর্ণ আমার, কিন্তু সে সময় আমি মেট্রিক পাস ছিলাম না। আমার হঠাৎ মনে হলো যে আমার মেট্রিক পাস করা একজন বন্ধু যদি থাকতো, তাকে আমি সম্পাদক বানিয়ে দিই। শেষে এখানে পরবর্তীতে তিনি আমার আবাল্য বন্ধু ছিলেন, পরবর্তীতে তিনি গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারও হয়েছিলেন। ইনি কিছুদিন আগে মারা গেছেন, রাগেন্দ্র মোহন চৌধুরী। সে তখন মেট্রিক পাস। বললাম যে কিছু করতে হবে না তোমাকে, সব আমি করব, কিন্তু যেহেতু আমি মেট্রিক পাস না, কাজেই ঠিক ভালো লাগে না, তুমি সম্পাদক হয়ে যাও। সম্পাদক হলো। তারপর তাকে নিয়ে বেশ কিছুদিন সাহিত্য চর্চা করা গেছে, কিন্তু শিক্ষক যে পর্যন্ত শিক্ষক হয়ে আসেনি সে পর্যন্ত তাকে আর পাওয়া যায়নি। তার কারণ তার বিদ্যায়তনিক দিক বলিষ্ঠ করার জন্য তাকে বাইরে থাকতে হয়েছিল। পথিকে আমি পরিবর্তন নামে একটা কবিতা লিখি, 20 পংক্তির কবিতা। সেটি ছিল কলিঙ্গ যুদ্ধে পর অশোকের হৃদয়ের পরিবর্তন। সেটা সম্পূর্ণ মাইকেল মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দ অনুসরণ করে লিখেছিলাম। কবিতাটা আমার কাছে নেই, থাকলে ভালো ছিল, সেই সময়ের চর্চার একটা নিদর্শন তুলে ধরা যেত। 1969 সনে আমি বেকার থেকে সাকার হই, অর্থাৎ স্কুলে চাকরি পাই। জীবিকার অনিশ্চয়তা কাটে। চাকরি প্রাপ্তির 1 বছরের মধ্যে আমি কলকাতা থেকে 2টো কবিতার বই প্রকাশ করি, পাহাড়ি সন্ধ্যার অভিমান, বনলতা আমাকে তুমি জীবনানন্দ করো। 2টো প্রকাশ করার খরচ যোগান ধরেছিল আমাদের বিদ্যালয়ের 9ম 10ম শ্রেণীর ছাত্রছাত্রী। এ ব্যাপারে বিশেষ সাহায্য করেছিলেন আমাদের শৈলবালা হাই স্কুলে তৎকালীন প্রধান শিক্ষক শ্রীমন্ত সরকার, যিনি এখনও জীবিত আছেন। গৌহাটি তেতেলিয়া নিজ বাসস্থানে তিনি থাকেন। অতিথিবর শ্রীমন্ত সরকারবাবুকে
পুনরায় স্মরণ করে তাকে নমস্কার জানাচ্ছি। ইতিমধ্যে আমার পাহাড়ি সন্ধ্যার অভিমান কবিতাগুলি অনুবাদ করে কৌপাটি নিবাসী মিশ্রবাবুর কন্যা গীতা মিশ্র, যিনি পরবর্তীতে অধ্যাপক হয়েছিলেন, গুয়াহাটি আছেন, এবং তার পরিচয় তখন গীতা ভাগবতী হয়েছিল। তার কাছ থেকেই আমি অসমীয়া পাঠ ভালো করে শিখি। যেহেতু আমি বাংলা মাধ্যমের ছাত্র এবং আমাদের খারুপিটিয়া বাংলা প্রধান সমাজ, সেখান থেকে অসমীয়াটা শেখা হয়নি। কলেজে গিয়ে যখন অসুবিধা হয় তখন অসমীয়াটা রপ্ত করি এবং লেখাটা মোটামুটি শিখে নিই। অনেক কথা বলা হলো, আরও কিছু বলবো। 1973 সন থেকে কিছু সম্মান জুটতে আরম্ভ করলো, কারণ আগে এই অসম সাহিত্য সভা তারাও আসে, তাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। 70 সনে গুয়াহাটিতে অধুনা পত্রিকা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। অধুনাতে একবার আমাদের মঙ্গলদৈ শহরে একটা প্রেসে ছাপা হয়। সেই প্রেসে ছাপা অবস্থায় আমাকে বলা হলো একটা অনুকবিতা লিখে দেওয়ার জন্য। আমি বলি, ভাই অনুকবিতা কী বস্তু আমি বুঝি না, 4% লিখে দিচ্ছি। আমি সূর্যের দাঁত বলে একটা অনুকবিতা লিখে দিই, সেটিও ছাপা হয়েছিল। সেসবও এখন আমার সংগ্রহে নেই। এরপর আমি দরং জেলা সাহিত্য সভার সঙ্গে সদস্য হই। 74 সনে আমার বাংলা কবিতা বইগুলিকে আমি অনুবাদ করি। তখন 74 সনে অসম সাহিত্য সভার অধিবেশন হয় মঙ্গলদৈ শহরে। 1984 সনে গোসাইগাঁও অসম সাহিত্য সভার লেখক শিবির হয়, সেখানে আমন্ত্রণ পাই, সেখানে যাই। এরপরে নীরেন্দ্রনাথ রাজা তোর কাপড় কোট, এই লাইনটা নিয়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখার যে ভাব, আমার ভাব অন্য। শুধু তার লাইনটাকে আমি অসমীয়া করে আমার কবিতার বইয়ে শিরোনাম করেছিলাম রাজা তোমার কাপড় কোট। এর আগে 1976 সনে উত্তর 30-এর কবিতা নামক কবিতা পুস্তিকা একটা ছাপিয়ে গিয়েছিলাম জোরহাটে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগদান করতে। কিন্তু আমার ট্রেনের বিভ্রাটে যে পোস্টের দেরি হওয়াতে আমার যে কবিতা পাঠের নাম তালিকাভুক্ত ছিল সেটার উপস্থিত হতে পারিনি। তখন সুনীল গঙ্গোপাধ্যায় মহাশয়ের হাতে আমার কবিতা পুস্তিকাটি দিতে পেরেছিলাম এবং সেই বিশিষ্ট সাহিত্যিকদের সঙ্গে অনেকভাবে জাপানের আসরে আলাপ করার সুযোগ পেয়েছিলাম। 1974 সনে আমার ছাত্রদের নিয়ে উত্তর পুরুষ নামে একটা পত্রিকা, সাহিত্য পত্রিকা প্রকাশ করি। সেটা পরে আর পুস্তক আকারে করা হয়নি, সেটা ওই পাক্ষিক কাগজের মতো 8 পৃষ্ঠা করে 13টি সংখ্যা ছাপা হয়েছিল। উত্তর পুরুষের পৃষ্ঠা আমি অনেকগুলি কবিতা লিখেছিলাম, এই 13টা সংখ্যায় 13টা কবিতাই ছিল। এরপর অনেক দিন গেল, 90-এর দশক থেকে গুয়াহাটিতে আমি একটু পরিচিত হয়ে পড়ি। আমি যুগসংঘ, সকালবেলা অন্যদের ব্যতিক্রম, লেখাকর্মী, পৈঠা আর কলকাতার কিছু কিছু পত্রপত্রিকায় তো লেখালেখি করি। উত্তর পূর্ব ভারত বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ আমি সহকারী সম্পাদকের পদ লাভ করি। নিয়মিত বৈঠকগুলিতে উপস্থিত থাকি। পূর্ব মেঘ, উত্তর পূর্ব বাংলা কবিতা গল্প সংকলনে আমার কবিতা অন্তর্ভুক্ত হয়। ব্রহ্মপুত্র উপত্যকা ও বরাক উপত্যকায় কবিদের সঙ্গে পরিচিত হয়ে পড়ি, পাঠ করি। অনেকদিন আগেই অশোক বিজয় রাহাকে জানতাম, শক্তিপদ ব্রহ্মচারী কবিতাও পড়েছিলাম অনেক আগে, বীরেন্দ্রনাথ রক্ষিতের কবিতাও পড়েছিলাম এবং করুণা সিন্ধুদের কবিতা পড়েছিলাম। করুণা সিন্ধুদের কবিতা কণ্ঠ পারিপার্শ্বিকের মালা পেয়েছিলাম আমার শিক্ষক মশাই, সেই সতীন্দ্রনাথ বসু মশাইয়ের বাড়িতে। উনি এই করুণা সিন্ধুদে ছিলেন ওনার জ্যেষ্ঠ পুত্রের শ্যালক, সেই হিসাবে তাকে দেখাও পেয়ে যায় কবিতা বইটি। বাসব রায় সম্পাদিত একটি সাহিত্যপত্রে ব্রহ্মপুত্রে কবি ও কবিতায় পরিচয় সহ একটি সংকলন প্রকাশ হয়, তার থেকে কয়েকটা কবিতা পাঠ করেছি। ওতে আমার 3টি কবিতা, আমার কবিতার সম্বন্ধে ওনার কিছু পর্যালোচনা প্রকাশ হয়েছে। কলকাতার কবিতা প্রতি মাসের একটা সংখ্যায় অসমের কবিতা নিয়ে করা হয়, ওটা ওই সংখ্যার
সম্পাদনা করেছিলেন এই সাহিত্য একাডেমি প্রাপ্ত রবীন্দ্র সরকার, অসমিয়া, বাঙালি হয়ে অসমিয়া ভাষার একজন শ্রেষ্ঠ কবি, বাংলা ভাষায় উনি লেখেন। উনার ওই সংকলন সম্পাদনা করার সংকলনে আমার একটা কবিতা অন্তর্ভুক্ত হয়। এভাবেই দীর্ঘ জীবনে অনেকটাই হয়েছে। এবার আমি কিছু কবিতা, সেই কবিদের ছিলাম অসমিয়া, তারই কয়েকটা পড়ছি, বেশি পড়বো না। সেগুলি যুগ সংখ্যক প্রকাশ হয়েছিল এবং ইয়েতেও আপনার সকালবেলা ছিল। হেম বড়ুয়ার একটা কবিতা, খুব পরিচিত কবিতা, মমতার চিঠি। If you are in narrows of the deep, please let me know beforehand and I will come out to meet you as far as the few line. প্রিয়তমে, এই তো মোম একটা, আজ অনেক দিন চিঠি লিখবো বলে বাইরে উদ্ভ্রান্ত বাতাসের ঝাঁক এসে মোমটাকে চাপকাচ্ছে, বন্ধ করে দিই। 7 বছর আগেকার কথাগুলো তোমার ঠিক মনে আছে তো? আমরা যে জীবনটাকে শুরু করেছিলাম, সেই অচেনা রাত বেশ লাগছিল। সেদিন ছিল কার্তিকের কুয়াশা মাখা এক কোমল গল্প বলেই মনে হয়। জ্যৈষ্ঠ মাসে বাবার বার্ষিকী হয়ে গেল, তোমার বাবুল এখন বড়টি হয়েছে, তার উপর পাটিতে ডালিম বিচির মতো সামান্য সাদা দাগ উকি দিয়েছে। সে আমাকে মোটেই ছেড়ে থাকে না, রাগ উঠে, তুমি নেই তাই। সে আমার সাদা পোশাকের দিকে একদৃষ্টে চেয়ে থাকে কেন? ওর জন্মের পর থেকে এই পোশাক চেনা বলে। বাবুল এখন বড়, আরও বড় হলে স্কুলে ওর নাম লাগিয়ে দেব। স্কুলে থাকার সময়টুকু আমার বুকটা একদম ফাঁকা হয়ে থাকবে ভাই। আর কি লিখব, বিশেষ নেই। আমার দিব্যি আমাকে আগে থেকে জানিও কিন্তু। আমি ভোগ দই দিয়ে ফাটিয়ে গিয়ে বুড়ো লইতের বুক থেকে তোমাকে হাতছানি দিয়ে ডাকবো। তুমি যেদিন ফিরবে আমাকে আগে থেকে জানাতে ভুলো না কিন্তু। ভালোবাসা নেবে ইতি তোমার মমতা। এবার বুঝতে পেরেছ, মাঘ বিহুর আগুন বড় রাঙা হয়ে জ্বলেছিল। আমাদের দিদার কালো ছাগলিটা 2টো বাচ্চা দিয়েছে, একটা সাদা আর একটা রং বেরঙের। অনেক কবিতাই আছে, আরেকটা কবিতা পড়ব, সেটা হলো আমাদের মঙ্গলদৈতে ছিলেন সেই কবি, তিনি আমাকে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন, তিনি ভবানন্দ রাজখোয়া। কবিতাটা খুব সুন্দর লেগেছে। কবিতাটার ভিতরে, কবিতাটার নাম খড়িকাজাই। খড়িকাজাই জ্যাসমিন ইংরেজিতে, বাংলাতে 2 ফিলই বলা যায়। আচ্ছা, এই খড়িকাজাই নামটা খড়িকাজাই রাখা হয়েছে, যেহেতু কবিকে টাইটেল দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে খড়িকাজাই, সেজন্য। তাহলে নামটা অন্যরকম পরিবর্তন করা হতো, যেহেতু ভবানন্দ রাজখোয়া খড়িকাজাই কবি, কাজেই সেটা রেখে দিয়েছি। খুব ছোট বালিকাটি খড়িকাজাই নাম দিয়ে রেখে, আমলকি আমরা পেরে খায় সে তেল নুন মেখে। জলপাই ফল পেলে গুজে, ছোট্ট মুখতে যায় এমন নিমপাতা চিবুতে ওর মতন। খুব ছোট বালিকাটির খড়িকাজাই নাম দিয়ে রেখে, আমলকি আমরা পেরে খায় সে তেল নুন মেখে। ভেজা ফুল 2 হাতে তোলে, কাক ডাকার শোলক বলে, গোবর ফোঁটা কপালে আঁকে, 2খানি গাল ছাই দে মাখে। ফাল্গুন মাস জ্যোৎস্না ঝরে, রজনীগন্ধার বুক যে ভরে, ঝুপড়ি গাছের তলায় তখন ছোট্ট হাতের তালির মাতন। খুব ছোট বালিকাটির খড়িকাজাই নাম দিয়ে রেখে, আমলকি আমরা পেরে মেখে। পাকা কমলা দোফাজা চিড়ে, থামা দইয়ে
তা কর করে খড়িচা কাসুন্দি আর চাই পোড়া মাছ। ভাওনা ভালোবাসে বড়, নেচে গেয়ে সে গগনা বাজায়, তুলনাতে নেই সহজ সাজায়। খুবসুরত বালিকাটি খড়িকা যায় দেখে, আমলকি আমরা পেরে খায় সে তেল। তিনি বলে কেউ কয় ভুতুনি সেজে, ছোট্ট মাটিতে বললে এমন, হিয়া আমার পড়ে কি যে একদিন কোলে নিয়ে ওকে। বলি কেন মন খুলি, কান্নায় সে গেল বড় গলি। সান্ত্বনা দিয়ে হাতটি বুলাই, কাঁদ দেখি এ সুন্দরীর তুলনা নাই, নাই রূপ নয় তার, প্রেমটাই ওই খড়িকা যায়। এভাবে বিভিন্ন অনুবাদ করেছি, অনেক অসমীয়া কবিতার অনেক অনুবাদ করেছি, কিন্তু অনুবাদ গ্রন্থ হিসাবে প্রকাশ করতে সাহস পাইনি। কেননা এই যাদের বাঁধানা কারা ছেপেছে, কে বা এটা সত্য অধিকারী, সেটা প্রকাশ করব হয়তো আইনের প্যাচে পড়ে যাব। সেই জন্য এই পত্রপত্রিকায় মাঝে মাঝে অনুবাদ করে পাঠিয়ে দিই। যদিও সংগ্রহে আছে, বই করতে সাহস পাইনি। যদি জানি যে যদি এইভাবে অনুবাদ করে গ্রন্থ প্রকাশ করা যায়, তাতে যদি আইনের মোচরে না পড়তে হয়, এরকম কোনো যদি হয় সাথে হয়তো করতে পারি। এখন ব্যাপার হলো, আমাদের আসামে যারা কবিতা চর্চা করছে, 60-এর দশকে আমি একজন কবির নামও জানি না। অশোক বিজয় নাম শুনেছিলাম। আচ্ছা, সেই তার কবিতাও কোথায় দেখেছিলাম। তারপরে বীরেন্দ্র রক্ষিতের কবিতা পড়ি, শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা অনেক পড়ে। তারপরে দেখুন এই 90-তে, 70 থেকেই কিছু কিছু পরিচয়, 90-তে এসে আসামের চর্চাকারীদের সঙ্গে পরিচয় হলো। সেই যাদের পরিচয় হলো তাদের কয়েকটা কবিতা এখানে পাঠ করছি। আমার সংকলন থেকে করব না, এখানে সংকলন আছে, সেই সংকলন থেকেই করব। সেটা হলো 9 কলামের একটা অসমের বাংলা কবিতার সংকলন আছে। এখান থেকে 4-5জন কবির কবিতা পড়ব। অশোক বিজয় রাহা, এনাকে আমি বোধ হয় কলকাতার কোনো সংকলনে দেখেছি, তখন থেকে জানি। আচ্ছা, এখানে একটা কবিতা আছে, নাগারানী দেশমুখের বাংলোয় নৈশভোজের নিমন্ত্রণ ছিল কাল, ফিরেছি অনেক রাতে, পাহাড়িদের উপর একখানা বই লিখছে ও, একটি অধ্যায় পড়লে নাগা নৃত্য লোকটা জহুরে। দেশমুখের 2 চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে, নাগারা সত্যি বীরের জাত, একটি আশ্চর্য জিনিস দেখবো আপনাকে আজ, বলবেন না কাউকে, আমার সবচেয়ে দুর্লভ সংগ্রহ। বলতে বলতে লোকটা ঝড়ের বেগে ছুটে বেরিয়ে যায়। একটু পরেই আবার আবির্ভাব, 2 চোখে একটা অদ্ভুত বন্য আলো, হাতে ওটা কি পরচোলা, দেশমুখের ঠোঁটে রহস্যময় হাসি ফোটে। এক মহিষী নাগারানীর পবিত্র চুল, তরুণী বীরাঙ্গনা, নাগা পাহাড়ের জোয়ানো বার, 19 শতকের গোড়ার দিকে, সৈন্যদের আগে আগে সাদা ঘোড়ার পিঠে দেখা যেত ওকে। 18টি যুদ্ধে জয়মাল্য করেছিলেন এই চুলে, শেষ যুদ্ধে প্রাণ দিয়েছেন। অবাক হয়ে শুনছিলাম আর চেয়ে দেখছিলাম, বেতের কারুকাজ করা একটি চোঙের গায়ে লালচে চুলগুলি আশ্চর্য কৌশলে আটকানো। দূর থেকে মনে হয় চোঙের গা বেয়ে ছড়ছে ঝুরঝুরে চুলধুলি। হাতে স্পর্শ করলাম রেশমের মতো নরম এক মুঠো ঠান্ডা চুল। চুলগুলি মুঠোয় নিয়ে অনেকক্ষণ চোখ বুজে বসে থাকি, অনুভব করতে চাই তরুণী নাগারানীর বুকের স্পন্দন। ছবি দেখি নাগা পাহাড়, সাদা ঘোড়া, জোয়ানো ভার। খুব চমৎকার একটা কবিতা, খুব চমৎকার কবিতা, এবং উনি সত্যিই প্রথম শ্রেণীর কবি, এবং সেই তার কবিতা সত্যি আমাদের মন জয় করে। এবং তার কবিতার সংগ্রহ আমি কোথাও পাইনি, পেলে সংগ্রহ করতাম। আরেকজন কবি ছিলেন
উনি খুব সংক্ষিপ্ত কবিতা এখানে আছে। মৃণালকান্তি দাস এখানে এই অনুকবিতার মতো এক ঝলক সোনালি রোদ, উদাসীন দুপুরের চিল, মৌমাছির অলস গুঞ্জন, বেগুনি ঘাসফুল, এর চেয়ে কি সুন্দর সেই রংকারা রাজবাড়ি যে কল্পনায় তুমি ক্লান্ত ধূসর। আরেকটা কবিতা, তোমার আকাশ অনেক দূর মনকে ছুঁয়ে মন, স্মৃতির দাহ কখনো পায় সুরভি চন্দন, অনেক রাত যোজন জুড়ে অগাধ অন্ধকার, আশার নদী একলা করি স্বপ্নে পারাবার, কোথায় তুমি যতই খুঁজি ভালোবাসার মানে, অভিধানের পাতা ভিজে কান্না ঝরা গানে, পঞ্চমী চাঁদ ভেসে বেড়ায় মুক্ত মেঘের ডানায়, অনেকভাবে তোমাকে পাই তোমার ভাবনায়। খুব ভালো লাগে এই জন্য এই যাদের কবিতাগুলি পড়লাম। কোথাও কিন্তু সন্ধ্যা ভাষা মানে বুঝতে না পারার কিছু নেই। কবিতা যে বুঝতে পেরেছি সেটা বলা যাবে না, কারণ কবিতায় যা বলা হয় তার থেকেও বেশি বলে, সেটা অনুভবের ব্যাপার। কিন্তু কোথাও কষ্ট করে শব্দ আনা, কষ্ট করে ব্যঞ্জনা তৈরি করা, হ্যাঁ, এবং অদ্ভুত সন্ধ্যা ভাষাই বলুন বা কষ্টকল্প চিন্তাধারাই বলুন, সেগুলি নেই। হেমাঙ্গ বিশ্বাস তিনি কবি না শুধু, তার সঙ্গীতজ্ঞ, সংস্কৃতি, আসামের সংস্কৃতির ক্ষেত্রে তার বিরাট নাম। তার কবিতা গান সবার পরিচিত। এখানে স্তরে স্তরে উত্তুঙ্গ সবুজ গাঢ় নীল, গাঢ় ঘন নীল হয়ে কালো মেঘে লীন, মেঘের পিঙ্গল নীলিমার ঢালু বেয়ে সিঁদুরের ঢল নেমে আসে, শিলাঘাতে শতদীর্ণ শিকর কণারা ছিটকে পড়ে তৃষাতৃপ্ত রজচ্ছলা লুইত উপত্যকায়, মোরা লাল আখরের অভিমান। এইটুকুই। আচ্ছা, খুব সুন্দর কবিতা। অমলেন্দু গুহ লুইট গাথা। একসময় তো অমলেন্দু গুহ এই লুটপাড়ের গাথা নিয়ে ব্যস্ত। উনি যেন আর কেন কবিতা লিখলেন না, সেটা কবিতা প্রেমীদের কাছে দুর্ভাগ্য। ওনার বিহু কবিতা খুব সুন্দর। দৃঢ় মেয়েদের পদপাতে নেচে উঠে ঢেকি, মায়ে ঝিয়ে ধান বানে গানে গানে শোনা হেন ধান, এ ধান বছর বুঝি কাটবে না মায়ের ঝিয়ের কারাগারি কাজ, বউ ঝিয়ারি কারবো না হবে আগে বিহুয়ান, তবুও কাজের ফাঁকে টিয়ারে টিহিটি ডাক শুনে তাঁতশালে মাকু খসে ঠেকি ছালে ধান ভরা ধান, পরে তারপর খিলখিল হাসি কাপা শ্বাসের মতো ফেটে পড়ে আকাশের গায়ে, ফেটে পড়ে নদীর ঘাটেও যেখানে কিষানে ছেলে আনমনে বাঁশিটি বাজায়, মহিষ কয় ফাগুনে আগুনে দেখো ফারারেও তুললাম ধান, এইবার ঘরে তোকে তুলবই সই লতিয়ে তামল গাছ দেখিস না কত খুশি পান, বিহু এলো বিহু গেল মিছে এপার নাহরের নিচে, থই থই সুখে কাটা দুরু দুরু বুড়োদের মন, এবার বছর বুঝি কাটবে না ফারারের ধানে, আহা ওরা সুখে থাক গান গেয়ে ঠেকিয়ে নাচা, সুদিন আনুক হরি শূন্য বুক চাষির খেলানে, ছেলেদের হাতে তবু বাঁশি বাজে সুরে উতরল, মাদারের ডালে ডালে টকটকে জ্বলছে ইশারা, অকুলান হয় যদি বড় বড় গোলা সেচে ধান, ঝরাবো আচলে তোর সখী আয় পাশে এসে দাঁড়া, স্বপনের জাল বনে দিন গনে শিপিনী কুমারী, দিন গনে বিহু তুলি আয়োজন আয়োজন কই, কিষানের কল্লোলিত কামনার টানা ও পড়ে নে, ধানে পানে বিহু গানে ঠাঠাঠেছি সুখ থই থই, উছলে উঠবে কবে সারা দেশে পাহাড় ভুইয়ামে, অনুনি বননি বনে রৌদ্রপায়ী কমলা বাগানে, ঠেকিসালে বৌরির তাঁতসালে চিয়ারির বুকে প্রাণের হিল্লোল কবে প্রাণ পাবে গানের তুফানে, পদ্মই চিলার পাখায় সহস্র হৃদয়ে জুড়ে উতরল বিহু আসে দেখি, আকাশ পৃথিবী ছেই কিষানের মন উড়ু উড়ু, দৃঢ় মেয়েদের নেচে উঠে ঢেকি। আরো অনেকের কবিতা আছে। কবি এই
লাইভে বসে আপনারা যারা দর্শক বা যারা শ্রোতা আছেন তাদের একটা ভালো সময় আমি নষ্ট করেছি। আমার কবিতাতেও এমন কিছু নেই, তবে দীর্ঘদিন ধরে চর্চা করেছি, এটা একটা কথা, অনেক দিন লেগেছিলাম, লেগে আছি এই কথা। আর অন্যদের যে কবিতা পড়েছি সেগুলি পড়া হয়েছে। কবিতা আবৃত্তি সুন্দর জিনিস, সেসবও শেখা হয়নি। আচ্ছা, যার যতখানি যোগ্যতা, এই যোগ্যতায় এখানে এসে পৌঁছেছি। আপনাদের যে সম্মান দিয়েছেন সেই সম্মানের জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবাইকে আদর করতে জানেন, বরিষ্ঠ ব্যক্তি বলে আপনাদের সম্মান দান করেছেন। আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা এইভাবেই আরও অনেক সাহিত্যের কাজ করে যান এবং সৃজনশীল কাজ হোক। এখন বর্তমানে যে অবস্থা হয়েছে, আমরা তো মাতৃভাষা ভুলতে চলেছি, যদিও আপনাদের চেষ্টায় মাতৃভাষা বেঁচে থাকুক, আরও সুন্দর হোক। বাংলা যে ভাষা, তার তুলনাহীন ভাষা, সেটা আমরা স্বীকৃতি লাভ করেছি যে এই ভাষার মতো মধুর ভাষা পৃথিবীতে আর নেই। এমন একটা সুন্দর ভাষা, আধুনিকতা বা বিশ্বায়নের জন্য বা নিজেদের বাঁচার স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য নিজেদের সন্তানদের যেন এই মাতৃভাষা থেকে বঞ্চিত করে ভবিষ্যতে ভাষাকে বিপন্ন করে না তোলেন, সেজন্যই বলছি আপনারা চেষ্টা করে আপনাদের চেষ্টা সফলপ্রসূ হোক। বাংলা ভাষা চিরকাল থেকে যাক। আমরা হাজার ভাষা শিখব, কিন্তু মাতৃভাষাকে কখনো ভুলব